দর্শক আমন্ত্রণ ডিবিসি নিউজের বিশেষ আয়োজন কেমন হলো ভোট যুদ্ধ। আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহার। আমাদের পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন, স্টুডিওতে উপস্থিত আছেন ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার রাকিব আল হাসান, এবং সাথে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। দুজনকে স্বাগত আজকে আমাদের বিশেষ আয়োজন কেমন হলো ভোট যুদ্ধতে। শুরুতেই ডাক্তার রাকিব আল হাসান, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন আপনি। আপনাকে প্রথমে যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে, দেখলেন কেমন ভোটটা হলো। একটা শঙ্কা ছিল 5 তারিখ পরবর্তী সময়ে যে আদৌ নির্বাচন হবে কি হবে না, ডক্টর ইউনূস নির্বাচন দিতে পারবে কি পারবে না, কিন্তু তিনি তারিখ ঘোষণা করলেন। তারিখ ঘোষণার পর নতুন শঙ্কা, সেই তারিখে ভোট হবে কিনা বা আদৌ সুষ্ঠুভাবে নির্বাচনটা করতে পারবে কিনা। ভোট হলো, ভোটের সময় একদিন রাত থেকে যে প্রচার শেষ হলো, শুরু হলো অপপ্রচার, যে ভোটের কালোবাজারি টাকা, মানি মাসেল ম্যানিপুলেশন যেগুলো বলা হয়ে থাকে, কিন্তু সব কিছুকে উপেক্ষা করে খুব সুন্দর একটি ভোট হলো। অতীতের নির্বাচনগুলো থেকে এই নির্বাচনকে আপনি কতটা কোন দিক দিয়ে মৌলিকভাবে এগিয়ে রাখবেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। সবাইকে বাসন্তী শুভেচ্ছা এবং ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা। নতুন সরকারের আমলে নতুন বাংলাদেশের শুভেচ্ছা। দেখুন, আমিও প্রথমবার মতো ভোট দিয়েছি। ভোটের দাগ এখনো শুকায়নি। রক্তের দাগ শুকিয়ে যায়, কিন্তু ভোটের দাগটা শুকাচ্ছে না। যাই হোক, আমরা খুবই উৎসব এবং প্রাণবন্ত একটি নির্বাচন দেখতে পেলাম, এবং আমরা দীর্ঘদিন থেকে আমরা যেই ভোটের জন্য, যে ভোটাধিকারের জন্য যে আমাদের যুদ্ধ, যে লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রামের সর্বশেষ ফলাফল আমাদের এই কাঙ্ক্ষিত নির্বাচন, এবং নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে গেল গত 12ই ফেব্রুয়ারি। আপনি দেখুন, গত 5ই আগস্টের পর থেকে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিল, তারপর থেকে আপনি অলরেডি আপনার শিরোনামে বলেছিলেন যে নানা গুঞ্জন, নানা গুজব, অনেক কিছুই ছিল, ডালপালা ছিল, এবং এই সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি হতে যত কিছুই রয়েছে সব কিছু মিলিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, সে জায়গা থেকে আপনি যদি খেয়াল করেন, ইলেকশন নিয়ে কি আসলে সবার মধ্যে একটা শঙ্কা ছিল এবং কনফিডেন্স সবাই পাচ্ছিল না। তার চেয়ে বড় কথা হচ্ছে, ধরুন এই সরকারটা ছিল একটা খুবই দুর্বলতম সরকার, অন্তর্বর্তীকালীন সরকারটা, এবং ইসিও একটা দুর্বলতম প্রতিষ্ঠান ছিল। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে একটা খুব ক্রেডিবল একটা ভোট অনুষ্ঠিত হয়েছে, এবং নো ক্যাজুয়ালিটি ডান, মানে কোনো ক্যাজুয়ালিটি ছাড়া একটা নির্বাচন উপহার দিয়েছে আমরা অনেকদিন পর। রাইট, এক্স্যাক্টলি। তো এখন হচ্ছে গত 1.5 বছরে এই সরকারের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স অনুযায়ী অনেকেই এই দ্বিধাদ্বন্দ্বে ছিল যে তাদেরকে আসলে 5 নম্বর দেওয়া যাবে কিনা। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে তারা একটা ভালোভাবেই 5 নম্বর পেয়ে উতরে গেল সরকার, এবং আমাদের গণতান্ত্রিক উত্তরণে যে যাত্রাটা স্মুথ মসৃণ হলো। এবং ইলেকশনের একদিন আগে রয়টার্স ঘোষণা দিয়েছিল যে পৃথিবীর প্রথম জেনজি ডিভাইন প্রথম ইলেকশন হচ্ছে। তো সে জায়গা থেকে আমাদের একটা মাইল ফলক ছিল এই ইলেকশনটি, এবং অনেকের মধ্যে এই সংখ্যাটাও ছিল যে আওয়ামী লীগ ছাড়া এই ইলেকশনে আওয়ামী লীগ করতে দিবে কিনা, রাহাজানি, আহারানি, হত্যাকাণ্ড, এই ধরনের অনেক কিছু হবে কিনা। আপনি যদি খেয়াল করে থাকেন, হাদি হত্যাকাণ্ডের পরে এই গুজব আরও বেশি ডালপালা মেলেছিল, কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি খুব স্মুথলি চলে গেল। তো এর জন্য আসলে ধরুন আমরা বিশেষ করে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ দিতে চাই। আমি সেনাবাহিনী প্রধান জনাব জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার বাহিনীকে ধন্যবাদ দিতে চাই, সকল বাহিনীদেরকে ধন্যবাদ দিতে চাই, এবং রাজনীতি দলগুলোকে ধন্যবাদ দিতে চাই। কারণ তাদের যে দৃঢ়তা ছিল এবং তাদের যে কোপারেশন ছিল, এটা যদি সম্ভব না হতো তাহলে কিন্তু ইলেকশনটা খুবই টাফ, চ্যালেঞ্জিং ছিল। এবং সেই জায়গা থেকে আমি মনে করি, ধরেন এই ইলেকশনে এখনও সবাই আপনারা হিসাব করছেন কে জিতলো কে হারলো, কিন্তু আমি মনে করি যে এই ইলেকশনে জিতে গেল বাংলাদেশের মানুষ, এই ইলেকশনে জিতে গেল বাংলাদেশের গণতন্ত্র, এবং এই ইলেকশন আসলে কেউ হারেনি। কারণ আপনি 20 বছর পর বিএনপি ক্ষমতার মৎসরে বসতে যাচ্ছে, তারেক রহমান প্রথমবার মতো তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন। এছাড়াও জামাত যে দলটি 84 বছর রাজনৈতিক দল, সেখানে তারা সব মিলে 54টি আসন পেলে, আবার তারা 76 বা 77টি আসন পেতে যাচ্ছে। এবং নবাগত এনসিপি তারাও আসলে তাদেরও অনেক অবস্থান ছিল, সেই অবস্থান থেকে তারাও 6টি সিট এনশিওর করলো। হয়তো নারী কক্ষে একটি পাবে, সংরক্ষিত নারী উচ্চ কক্ষ তারা 3 থেকে 4টি আসন পেতে পারে। তো সব মিলে আমি মনে করি যে ওভারঅল যে সিচুয়েশনে মনে করি যে আমাদের গণতন্ত্রের উত্তরণের যাত্রার জন্য এই ইলেকশনটি একটি খুব ক্রেডিবল ইলেকশন হলো। এবং আপনি অলরেডি বলেছেন যে ইউ বলেছে অনেকদিন পর একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে, কারণ ইউই একমাত্র তারা সবচেয়ে বেশি পর্যবেক্ষক এখানে পাঠিয়েছিল। তো ওভারঅল এই ইলেকশনের মাধ্যমে আমরা গ্রহণযোগ্য পর্যবেক্ষণ, রাইট। তো সব জায়গায় সব অবস্থা মিলিয়ে আমি মনে করি যে এই ইলেকশনটি একটা খুব সুন্দর পরিবেশে হয়েছে, এবং এই ইলেকশনের মাধ্যমে যে আমাদের আগামী বাংলাদেশের যে ভিত প্রস্তর হয়ে যাওয়া, এবং আমরা যে দীর্ঘদিন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো থেকে দূরে ছিলাম, গণতান্ত্রিক যে প্যারামিটারগুলো দূরে ছিলাম, সেগুলো থেকে আমাদের রেজিস্ট্রেশন একটা বড় প্রসেস এবং সুযোগ আমাদের এখানে মধ্যে তৈরি হলো। নিশ্চয়, আপনাকে ধন্যবাদ। আপনার পর্যবেক্ষণ আমরা পেলাম। আপনার কাছে আবার ফিরবো আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে এবার আসতে চাই। সেটা হচ্ছে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া একটি দল রাজনৈতিক প্ল্যাটফর্মে এলো, সেখান থেকে তারা নিজেরা নির্বাচন করার ঘোষণা দিল, পরে তাদের নিজেদের জায়গা থেকে সরে নির্বাচনকালীন তারা জোটবদ্ধ হলো। জোটের পর তারা বেশ কিছু আসনও নিয়ে আসলো। সামনে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, সেখানে হয়তো আপনাদের নেতৃত্ব থাকবে। সব কিছু মিলিয়ে এনসিপি কোন দিকে যাবে? জোটে থাকবে নাকি জোট থেকে বের হওয়ার সম্ভাবনা আছে? আপনাকে ধন্যবাদ। আমার সহালোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই নির্বাচন নিয়ে প্রথমেই এক বাক্য অন্তত বলতে হবে যে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সত্যিকার অর্থে ফেসিবাদী একটা জমানা থেকে
নতুন গণতান্ত্রিক যুগে প্রবেশ করেছে এবং আমরা নতুন বাংলাদেশ যেটা বলছিলাম গণ অভ্যুত্থানের পরপর আমরা মনে করি নতুন বাংলাদেশের ভিত্তিভূমি রচিত হয়েছে। তো এটা স্বাভাবিকভাবেই আমরা চাই এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকুক এবং সামনের দিনগুলোতে রাজনৈতিক দলগুলো এখনকার মতোই তাদের সহাবস্থান এবং একে অপরের প্রতি সহযোগিতামূলক নীতি নিয়ে বাংলাদেশের রাজনীতি করবে। এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি এখানে পুরো জাতি খুব বরাবরের মতোই দুটি নির্বাচনী ব্লকে বা বলয়ে বিভক্ত হয়। তো সেক্ষেত্রে একটিতে নেতৃত্ব ছিল আপনার বিএনপির, অন্যটি স্বাভাবিকভাবে জামাত এবং এনসিপি নেতৃত্বে 8টি ব্লক হয়। তো এনসিপি এই ব্লকে অংশগ্রহণ করে মূলত এটা তার নির্বাচনী যেই পরিস্থিতি এবং সেখানকার যে আপনার মাঠের বাস্তবতা সেটা সব কিছু বিবেচনায় আমরা একটা প্র্যাগমেটিক সিদ্ধান্ত ছিল এবং আমরা এখনও মনে করি এটা সঠিক সিদ্ধান্ত ছিল এবং আমরা আশা করছি সামনের দিনগুলোতে এই সরকারের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে আমরা আমাদের জোটবদ্ধ রাজনীতি এবং আমাদের যে নিজস্ব রাজনীতি সেটা আমরা কোন দিকে যাবে। মূল জায়গাটা হলো যে বাংলাদেশে এখন পর্যন্ত যদিও 5 আগস্টের পর একটা বড় পরিবর্তন সংঘটিত হয়েছে, কিন্তু এই পরিবর্তনকে সাস্টেন করার মতো সামাজিক শক্তি এবং রাজনৈতিক সংস্কৃতি এখনো গড়ে ওঠে নাই, যেখানে আপনার ছোট রাজনৈতিক দল এবং অপেক্ষাকৃত নতুন রাজনৈতিক দল আপনার নিজেদের শক্তি এবং জনগণের সমর্থন নিয়ে বেড়ে উঠতে পারে। এখানে রাজনৈতিক দল কেবলমাত্র জনগণের সমর্থন নিয়েই বেড়ে ওঠে না, বরং এখানকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এখানকার সামাজিক প্রতিষ্ঠান এবং টোটাল যে এস্টাবলিশমেন্ট, সেই এস্টাবলিশমেন্টের পরতে পরতে কিছু শক্তি আপনার সঞ্চয় করে কিন্তু রাজনৈতিক দলগুলো টিকে থাকে। তো সেই ক্ষেত্রে এনসিপি রাজনীতি ডেফিনেটলি জনসম্পৃক্ত এবং বাংলাদেশপন্থী রাজনীতি হবে এবং এই বাংলাদেশপন্থী রাজনীতির অন্যান্য সবগুলো ব্লককে, সবগুলো অংশকে সন্নিবেশিত করে আগামী দিন এনসিপি টিকে যাবে, এনসিপি এগিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখনোই জোটের কি হবে সেটা নিয়ে ভাবছি না। জোট যেভাবে ছিল নির্বাচনের জোট সেইভাবে রয়ে গিয়েছে। জোটের পক্ষ থেকে হয়তো বা নির্বাচনী ফলাফল নিয়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রায় 30টা আসনে আবেদন করা হয়েছে পুনর্গণনায়। 30টা আসনের মধ্যে পুনরায় ভোট গণনা এবং এটাও বলেছে যে সেখানে শপথ গ্রহণ যেন না হয় আপাতত। স্বাভাবিকভাবে যদি আপনার এই আবেদন গ্রহণ করা হয় ভোট গণনার জন্য, সেখানে তো শপথ গ্রহণটা স্থগিতই থাকবে। এটা খুবই স্বাভাবিক। এখন এটার মধ্যে আসলে মানে বড় কোনো রাজনীতি নেই এবং আমার মনে হয় এইবার নির্বাচন যে পর্যন্ত আমরা দেখেছি স্বাভাবিকভাবে এটা একটা ঐতিহাসিক নির্বাচন এবং ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশনস ইন বাংলাদেশ হিস্ট্রি। বাট অ্যাট দ্য সেম টাইম এই নির্বাচনকে ঘিরে, বিশেষ করে গণনাকে ঘিরে যে বিতর্কগুলো সৃষ্টি হয়েছে, আমাদের এখন উচিত হলো যে ইতিহাসের স্বার্থে এবং এই নির্বাচনকে কলঙ্কমুক্ত রাখার স্বার্থেই এটা এই ভোট গণনা যাদের পক্ষে আপনার এখন অভিযোগ আসছে কিংবা আপনার যে জায়গাগুলো কনফিউশন সৃষ্টি হয়েছে সেগুলো আপনার নিষ্পত্তি করা। কারণ এখানে আপনার নির্বাচন নিয়ে আসলে কোনো প্রশ্ন নেই, ভোট কাস্টিং নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু শুধু যদি গণনা নিয়ে প্রশ্ন থাকে তাহলে আগামীতে এই নির্বাচনী প্রতিষ্ঠানগুলো প্রশ্নবিদ্ধ হবে এবং এটা বর্তমান যে সরকারের যে আপনার সাস্টেনেবিলিটি এবং সরকারের যে আগামী দিনে যে আপনার বিতর্ক মুক্ত তার যে যাত্রাটাকেও কিন্তু আপনার বাধাগ্রস্ত করতে পারে। নিশ্চয়, অসংখ্য ধন্যবাদ আপনার পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। রাকিব আল হাসান, আপনার কাছে আবারও ফিরতে চাই। সেটা হচ্ছে হ্যাঁ ভোট যেহেতু জয়যুক্ত হয়েছে, বেশ কিছু সাংবিধানিক বিষয় আছে। 180 দিন আপনার গণপরিষদের মধ্যে সেটা জুলাই সনদের সংস্কার কার্যক্রমটা চলবে, কিন্তু এখানে বিএনপির কিছু নোট অফ ডিসেন্ট আছে, জামাতের কিছু জায়গায় দ্বিমত আছে। সেই বিষয়গুলো আসলে সমাধান কোন পথে হতে পারে? যে আপনাকে আবার ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস অ্যাড্রেস করেছেন। আপনি দেখুন, যখন জুলাই সনদের সাইন করা হয় তখন কিন্তু বলা হয়েছিল শুরুতে যে আপনার যখন নোট অফ ডিসেন্ট থাকবে সেগুলো আসলে বাস্তবায়িত হবে না, কিন্তু যখন খসড়া প্রকাশ করা হয়, কিন্তু যখন ফাইনাল গ্যাজেট প্রকাশ করা হয় তখন সেই গ্যাজেটে তখন বলা হয়েছিল যে কোনো নোট অফ ডিসেন্ট থাকবে না। তো সুতরাং বিএনপি কিন্তু সেটা মেনেই কিন্তু শুরুতে নোট অফ ডিসেন্ট দিয়েছিল এবং নোট অফ ডিসেন্ট থাকবে বলে তারা সাইন করেছিল। সুতরাং আমি মনে করি যে ধরেন বিএনপি এখন পর্যন্ত সেটা, বিএনপিও হ্যাঁর পক্ষে ছিল এবং আপনি যদি খেয়াল করে থাকেন বিএনপিকে কিন্তু একটা স্টিগমাটাইজ করা হয়েছিল যে বিএনপি আসলে জুলাইয়ের পক্ষে না, জুলাই সনদের পক্ষে না, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে না। কিন্তু বিএনপি পরবর্তী সময়ে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব ডক্টর মাহাদি আমিন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র, ইভেন স্বয়ং জনাব তারেক রহমান তিনিও কিন্তু হ্যাঁর পক্ষে তারা প্রচারণা চালিয়েছিলেন। ইভেন আমিও দেখেছিলাম যে লোকালে প্রান্তরে সবাই হ্যাঁর পক্ষে ভোট দিচ্ছিল। তো সে জায়গা থেকে আসলে দেখুন, এটা আসলে আমাদের এই গণভোট কিংবা জুলাই সনদ নিয়ে আসলে অনেক কিছুই আসলে সরকার আসলে মীমাংসা করেনি। আমি মনে করি যে আসলে এই জিনিসগুলো আসলে বিতর্কে জন্ম দিতে পারে। তো এখন আসলে এই অবস্থাতে আমি মনে করি যে জুলাই সনদ বিএনপি কিন্তু তার 51 দফা যে ইশতেহার ঘোষণা করেছিল সেখানেও কিন্তু তারা বলেছিল যে তারা জিয়া রহমানের 31 দফা ইশতেহার, যেটি হ্যাঁ 31 দফার ভিত্তিতে 51 দফা ইশতেহার দিয়েছিল, 51 দফা ইশতেহার দিয়েছিল এবং 51 দফা ইশতেহার তারা বলেছিল যে তারা জিয়া রহমানের 19 দফা, খালেদা জিয়ার ভিশন 2030 এবং তারেক রহমানের 21 দফার সাথে জুলাইকে সামঞ্জস্য করে তারা আগামীর বাংলাদেশ বাস্তবায়ন করতে চায়। তাই মনে করি ধরেন যে জিনিসগুলোতে, কারণ আমাদের এই জুলাই সনদে কিন্তু আপনার 84টি মোট দফা, তার মধ্যে
36টি হচ্ছে এক্সিকিউটিভ অর্ডার, যেগুলো সংসদ দরকার লাগে না, যে কেউ করতে পারে। আর 48টি হচ্ছে সাংবিধানিক বিষয়, যেগুলোর উপর আমাদের গণভোটটি অনুষ্ঠিত হয়েছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি আগে বলেছিল যে সে যে জিনিসগুলোতে এফোর্ট করতে পারবে সেগুলো সে রাজি হয়েছে, যেগুলো এফোর্ট তার পক্ষে পসিবল না সেগুলোতে তার নোট অফ ডিসেন্ট বা তার আপত্তি রয়েছে। তাই মনে করি এর বাইরে যে জিনিসগুলো রয়েছে সেগুলোতে তো বাস্তবায়ন হতে কোনো সমস্যা আমি দেখি না। আর এই জিনিসগুলো আসলে যেহেতু এই জিনিসগুলো সুরাওয়া হয়নি, তো সেই জায়গায় আমি মনে করি যেহেতু আমাদের এখানে পার্লামেন্ট তৈরি হবে, পার্লামেন্টে এই জিনিসগুলো আলোচনার একটা স্পেস তৈরি হতে পারে এবং এটা একটা খুব হেলদি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে, ডেমোক্রেটিক কাঠামোর মধ্যে এটা হওয়া পসিবল। আমি আরেকটা বিষয় যোগ করতে চাই যে আমাদের এখানে আসলে ছলচাতুরিটা আসলে ধরেন ঐকমত্য কমিশনে করেছিল। আপনি যদি খেয়াল করে থাকুন, যখন হাসিনা তত্ত্বাবধায়ক সরকার রায়টি বাতিল করতে চায়, তখন তার আংশিক রায় বলা হয়েছিল যে আগামী 2টি নির্বাচন সরকার চাইলে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখতেও পারে, কিন্তু পরবর্তী পূর্ণাঙ্গ রায় কিন্তু সেটাকে বাদ দেওয়া হয়। আমাদের এই গণভোটের ক্ষেত্রেও আমরা এই জিনিসটি দেখলাম আর কি। তো এটা আসলে মনে করি ধরেন এটা আরও একটু বেশি ক্লিয়ার থাকা উচিত ছিল। আর এই মুহূর্তে আমি মনে করি ধরেন এই মুহূর্তে আমাদের যত কিছুই হোক না কেন, আমাদের এই সরকারের অন্তর্বর্তীকালী সরকারের যতগুলো স্টেপ ছিল, সিদ্ধান্ত ছিল, সেগুলো কিন্তু আপনার কোনো কিছুই আলোচনার ভিত্তি ছিল না। তারা নিজেদের মতো করে এগুলো করে ফেলেছে। স্টেক হোল্ডার যারা ছিল তাদের সাথে আলোচনা করেনি, অনেক কিছুই করেনি। তো এখন এই ক্ষেত্রে ধরেন আমি বিশেষ করে যদি বলি হিউম্যান করিডোরের ব্যাপারটা, তারপরে পোর্টের ব্যাপার, তারপরে শুল্কের ব্যাপারগুলো, এখন এগুলো পজিটিভ নেগেটিভ ডিফারেন্ট অর্থনৈতিক ক্ষেত্রে, হ্যাঁ, কিন্তু পজিটিভ নেগেটিভ ডিফারেন্ট ইস্যু, কিন্তু এগুলো সরকার আসলে মেন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেনি। কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের একটা সংসদ হচ্ছে, সংসদে এগুলো আলোচনা হবে, সংসদ আবার উচ্চকক্ষ হয়ে যাচ্ছে, হওয়ার পরে ডিবেটের অনেক স্কোপ রয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি এটা একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে এগুলো আলোচনা হবে এবং যেটা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্য উপকারে, আমি মনে করি যে বিএনপি ক্ষমতাসীন দল হিসেবে তারা সেই উদ্যোগটি নেবে। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ। আপনার কাছে আবার ফিরতে চাই, সেটা হচ্ছে সবকিছু মিলিয়ে আপনারা দেখলাম যে জামায়াত 30টি আসনের জন্য ভোট গণনার জন্য আবার আবেদন করেছে। এছাড়াও সবকিছু ব্যতিরিক্ত আপনার কাছে যদি বলতে চাই যে এই ভোটটাকে এনসিপি কিভাবে দেখছে, নির্বাচনটিকে সামগ্রিক দৃষ্টিতে? সামগ্রিক দৃষ্টিতে এইটাকে আমরা দেখি বটলনেক ভাঙার নির্বাচন। কারণ আমরা দীর্ঘ সময়ে দেখেছি, যদি 111 হিস্ট্রিটাও দেখেন, আপনার প্রায় 2 বছর সেখানেও কিন্তু অনেকগুলো সংস্কার ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে সরকার দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে আপনার ইন্ডিয়ার প্রেসক্রিপশন একটা নির্বাচন দিয়ে এখান থেকে আপনার বিদায় নেয় এবং সেই নির্বাচনটা ছিল একটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন, যেটার আপনার কুফল আমরা গত 1.5 দশক অনুভব করেছি। এখন এই নির্বাচনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আশঙ্কা ছিল যে এই অন্তর্বর্তী অবস্থাটা কি মানে এটা সঠিক জায়গায় গিয়ে ল্যান্ড করতে পারবে, নাকি এটা থেকে একটা অ্যানার্কি, একটা অনিশ্চয়তা কিংবা আপনার পুরো শাসনতান্ত্রিক জটিলতার দিকে যায়। কিন্তু আপনার বাংলাদেশের জনগণের ভাগ্য, জনগণের প্রচেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে যেই প্রক্রিয়ায় আপনার বিতর্ক এড়িয়ে মানে তারা কিন্তু বিতর্কে বেশিরভাগ এঙ্গেজ হয় না, তারা তাদের কাজটা করে গিয়েছে। তারা নির্দিষ্ট কিছু ফোকাসে আপনার নিজেদের কাজ সীমাবদ্ধ রেখেছিল, যে এই জায়গাগুলোর বাইরে তারা কখনো বেশি এঙ্গেজ হয় নাই। সেটার মাধ্যমে আমি মনে করি যে এই অনিশ্চয়তার একটা অবসান ঘটলো। আর যদি আপনি আমাকে ব্যক্তিগতভাবে বলেন, তো এনসিপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি যেটা দেখি যে এনসিপিও এই জাতির কাছে অনেকটাই আপনার দায়মুক্ত হলো, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের পর আপনার অন্তর্বর্তীকালীন সরকারের যত ব্যর্থতা সবগুলোর দায়ভার আপনার মিডিয়া ট্রায়াল অথবা সোশ্যাল ট্রায়াল করে এনসিপির উপরেই বর্তানো হচ্ছিল। সেই প্রেক্ষাপটে আমরা অনেকটাই নির্ভার এখন, যে আমরা এখন মনে হচ্ছে যে একটা বড় বোঝা নেমে গেল এবং এই বোঝাটা এটা ফেসিবাদকে হটানোর যেই আপনার সময় আমাদের যে একটা অনুভূতি ছিল, সেই অনুভূতিটা কিন্তু আপনার নির্ভার ছিল না। কারণ আমরা মনে হয় 1.5 বছর পরে এসে আমরা অনেকটাই নির্ভার যে আসলে এখন একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে, যারা এখানে বিরোধী দল আছে এবং এনসিপি রাজনৈতিক দল হিসেবে বিরোধী রাজনীতির যে অবস্থান আছে সংসদে এবং সংসদের বাইরে, আমরা এখন মানে সত্যিকার অর্থে স্বাধীনভাবে রাজনীতিটা করতে পারবো। এবং আমি মনে করি জনগণের জন্য এবং বাংলাদেশের স্টেক হোল্ডার্স যারা আছেন সবার জন্যই এটা একটা স্বস্তিদায়ক বিষয়। এবং নির্বাচনটাকে আমরা এই জন্য বলি যে প্রথমত বটলনেক ভাঙার নির্বাচন, দ্বিতীয়ত হলো যে বাংলাদেশের আগামীর গণতান্ত্রিক অগ্রযাত্রার এটা একটা স্টেপিং স্টোন, এটা একটা ফার্স্ট স্টেপ। এবং এটা থেকে আমরা যদি বাকি যে স্টেপগুলোকে মিলাতে পারি, ডটগুলোকে যদি কানেক্ট করে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং বাংলাদেশের সবগুলো রাজনৈতিক শক্তি এবং জনগণকে যদি এই প্রসেসের মধ্যে ইনক্লুড করতে পারি, তাহলে মনে আমরা স্টেপিং স্টোন থেকে আমরা ডেস্টিনেশনের দিকে যেতে পারবো। সো এই নির্বাচনটাকে আমরা মোটা দাগে বলি যে এই বাংলাদেশের আমি বলবো যে গত 17 বছরের সবচেয়ে বড় ঘটনা
এবং ঐতিহাসিক যদি বলি যে আমরা তো 91 নির্বাচনের কথা বলেছি, কিন্তু 91-এর গণঅভ্যুত্থান তো 2024-এর মতো এত সহিংস ছিল না, এত প্রলয়ঙ্করী ছিল না, যেখানে আপনার রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছিল, এমন ছিল না। ইভেন 91-এর নির্বাচনে কিন্তু আপনার সদ্য অপসারিত এরশাদের রাজনৈতিক দলও অংশগ্রহণ করেছিল, সেই সুযোগটা ছিল। এবং সেখান থেকে বাংলাদেশ থেকে আসলে তখন আমার মনে হয় না যে 1 ডজন নেতাও পালিয়ে গিয়েছে, তখন যায় নাই, সবাই খুব শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে তারা রিকনসিলিয়েশনের মধ্যে ছিল। কিন্তু 24-এর ঘটনা ছিল পুরোটাই আলাদা, যেটা প্রয়াত বদরুদ্দিন উমর বলেছিল যে গত 1 শতাব্দীর ইতিহাসে বাঙালির সবচেয়ে বড় মহাবিদ্রোহ হলো 24-এর গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানের পরে এই ভঙ্গুর রাষ্ট্রকে আপনার অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, তারপর সবচেয়ে বড় বিষয়টাকে উল্লেখ না করলেই নয়, যেটা রাকিব বলছিলেন যে তারা এককভাবে অনেক কিছু করেছে, কিন্তু গত 53-54 বছরে বাংলাদেশের রাজনীতিতে এত সুন্দর 1.5 বছর সময় কখনো এসেছে বলে আমরা কল্পনা করতে পারি না, আমরা দেখি নাই কখনো, ভবিষ্যতে কখন আসবে সেটাও জানি না। যে সবগুলো রাজনৈতিক দল যখন অধ্যাপক ইউনূস ডেকেছেন, তারা সবাই একদম মানে 1 ঘন্টাও দেরি করে না। কিছু কিছু ক্রাইসিস মোমেন্টে দেখেছেন তারা ডেকেছেন, খুব দ্রুত টাইম দিয়েছেন, বিকেলে সন্ধ্যায় বসবেন, সবার সাথে বসছেন। এবং এই যে একটা ঐকমত্য, শুধু কমিশন না, ঐকমত্যের একটা যে আপনার ইমেজ জাতির সামনে তুলে ধরছে, যে এখানে যেই রাজনৈতিক দলগুলো আজকে সরকার দল, বিরোধী দল কিংবা সংসদের বাইরেও আছে, সবাই কিন্তু বারবার মিলিত হয়েছে। এবং এই মিলনের একটাই উদ্দেশ্য ছিল যে বাংলাদেশ হিসেবে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আধিপত্যবাদ বিরোধী যে অবস্থান, সেই জায়গা থেকে কিন্তু আমরা সবাই একমত ছিলাম। এখন এই জায়গায় এখন এই নির্বাচনটার পরে আমরা কি করতে পারি? নির্বাচনের পরে আমি মনে হয় বাংলাদেশকে দীর্ঘদিন বারবার এই অন্তর্বর্তী সরকারের ইনিশিয়েটিভগুলোর দিকে ফিরে যেতে হবে, এবং অন্তর্বর্তী সরকার কি করে গিয়েছে এটা বাংলাদেশের আগামীর পথ দেখাবে। আজকে আরেকটা বিষয় লাস্টলি সেটা বলবো যে আমরা যখন ইতিহাসের মধ্যে থাকি, বেশিরভাগ সময় আমরা ইতিহাসকে অনুভব করি না। বড় ঘটনার মধ্যে থাকলে মনে হয় না যে আমি বড় ঘটনার সাক্ষী কিংবা আমি বড় ঘটনার কর্তা। আমরা এখন একটা ইতিহাসের মধ্যে আছি, এবং আমি অধ্যাপক ইউনূসকে বলবো স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় আপনার অরাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশের জন্য অবতার হয়ে এসেছিলেন, এবং এই গণতান্ত্রিক ট্রানজিশনের জন্য বাংলাদেশের জনগণের আর দ্বিতীয় অপশন ছিল না। এবং আমি অনুরোধ করব রাজনৈতিক দলগুলোকে আগামীতে যাতে বাংলাদেশ কখনো এই অবস্থায় না যায় যে আমরা আসলে মানুষ খুঁজে পাবো না, এই দুর্দিনে হাল ধরার মতো 1জন কি 2জনের দিকে তাকিয়ে থাকতে হবে, যাতে আমাদের ডজনস অফ ফিগার থাকে সিভিল সোসাইটিতে, আপনার যে নন গভর্নমেন্ট সংস্থাগুলোতে, তারপর নাগরিক সমাজ থেকে, যারা বাংলাদেশের রাজনৈতিক যে কোনো ফেলিউরে। কিন্তু এখানে আমার একটা দ্বিমত আছে, সেটি হচ্ছে আমরা নন পলিটিক্যাল ফিগার তো তৈরি করতে পারছি না। ধরুন নন পলিটিক্যাল ফিগার তার কোনো না কোনোভাবে রাজনীতির ছায়াতলে যেতে হচ্ছে, সে কোনো না কোনোভাবে তাবেদারি করছে, কোনো না কোনোভাবে হয়তো মানে অন্য সংস্কৃতিতে চলে যাচ্ছে, হয়তো রাজনৈতিক মানে বিরাজনীতিকরণের সংস্কৃতিতে চলে যাচ্ছে। সেখানে আবার রাজনৈতিক দলগুলো তাদের মত দ্বিমতের সুযোগ থাকে। সেই জায়গায় আমি যদি একটা প্রশ্ন আপনাকে করি, সেই জায়গায় ধরেন আমরা ডক্টর ইউনূসের বিকল্প আসলে পাইনি, বা আপনারা বলছেন যে পাননি, বা সেক্ষেত্রে যদি অন্য বিকল্প যদি খুঁজতে দেয়, তখন অন্যান্য রাজনৈতিক দলগুলো সেখানে দ্বিমত দিয়ে বসে। সেরকম কোনো নিরপেক্ষ ব্যক্তি তৈরি করার সংস্কৃতি কি আমাদের সমাজে গড়ে উঠেছে? আমার এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ব্যক্তি আসলে তৈরি হয় না, হ্যাঁ, একটা সমাজে প্রতিষ্ঠান তৈরি হয়। প্রতিষ্ঠান যখন প্রাতিষ্ঠানিক মূল্যবোধ দিয়ে পরিচালিত হয়, তখন সেই সমাজে ব্যক্তিরা মহান হয়ে উঠতে পারে। আমাদের এখানে যেটা হয়েছে দেখেন, সবসময় প্রতিষ্ঠান যখন ফেল করে, অথবা আমরা এখানে সমাজের অনেকগুলো বড় প্রতিষ্ঠানকে চিনি ব্যক্তি দিয়ে, যে আপনি ধরেন আব্দুল্লাহ আবু সাইদ, উনি বিশ্ব সাহিত্য কেন্দ্র, অধ্যাপক ইউনূস উনি গ্রামীণ, হ্যাঁ, তারপর ব্রাক ধরেন ফজলে হাসান আবেদ, কিংবা আশা আছে, কিংবা আপনি যদি গভর্নমেন্টের বাইরের প্রতিষ্ঠানগুলো দেখেন, প্রতিটা প্রতিষ্ঠানের সাথে আপনি একজন মহারথী পাবেন। এটা কিন্তু সত্য আপনার বড় বড় কর্পোরেট জায়ান্টদের ক্ষেত্রে, বড় বড় অলিগার্কের সাথে একজন ব্যক্তি যুক্ত হয়ে থাকে। তো আমাদের এই জায়গাটায় মানে ফেলিউরটা কোথায়? ফেলিউর হলো যে আমরা ব্যক্তি চিন্তা থেকে কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো হয়ে ওঠে। ব্যক্তি চিন্তা থেকে প্রতিষ্ঠান হয়, কিন্তু প্রতিষ্ঠান তো একটা আলাদা এন্টিটি। এই আলাদা এন্টিটিটাকে আমরা আলাদা রাখতে পারি, মেধাস্বত্বকে কেন্দ্র করে সেই বিষয়টা গড়ে ওঠে। সেখানে অনেকের হয়তো মানে না, এখানে একটা বিষয় দেখেন, গড়ে ওঠে, এটা আপনি যেটা বলছেন এটা সত্য, আপনার সাথে একমত। কিন্তু আমাদের স্ট্রাগলটা কি? স্ট্রাগলটা হলো যে প্রতিষ্ঠানটা আমি বানালাম, এই প্রতিষ্ঠানটা ব্যক্তির অবর্তমানেও প্রতিষ্ঠান তার মতো করে চলছে কিনা, সেটা হলো প্রতিষ্ঠানের সিস্টেম করে দিতে হবে। এটা কিন্তু একই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে কিন্তু সত্য। আমাদের রাজনৈতিক দলগুলো দেখেন সামহাও, আমরা আজকে পরিবারতন্ত্র নিয়ে কথা না বলি, কিন্তু একটা জায়গায় কি দেখে ঘুরে ফিরে তো জায়গায় চলে আসে, ঘুরে ফিরে এই জায়গায় যে যায়, কেন যায়? কারণ হলো যে আমরা যে সম্মিলিত নেতৃত্ব,
অথবা আপনার একটা কালেকটিভ যে ডিসিশন মেকিং যে অথরিটি এই বডির মানে একটা প্রসেসের উপর যে ট্রাস্ট, সেটা কিন্তু আমরা করতে পারি না। আমরা সবসময় কী করি, আমরা ব্যক্তির উপর ট্রাস্টটা নিয়ে যাই। প্রতিষ্ঠানগুলো কেন আসলে ব্যক্তিতান্ত্রিক হয়, আমরা সবসময় দেখা যায় যখন এই প্রসেসটাকে মানে যখন আমরা প্রসেসের উপর আস্থা করি, তখন কিন্তু আর ব্যক্তির প্রয়োজন হয় না। যে কোনো ব্যক্তি আসবে, প্রসেস ফলো করে সে তাকে মেনে নিতে হবে। কিন্তু আমরা কি করি যে না, প্রসেসের উপর আস্থা নাই, আস্থা আছে ব্যক্তির উপরে। এখনও যদি বলেন বাংলাদেশের সবচেয়ে বড় সংকট আগামীর বাংলাদেশের, আমরা কিন্তু সেই সাইকেল থেকে বের হয়ে আসতে পারি না। আমরা শুধু বারবার বলি যে, যেমন এটা অনেকেই বলে যে জিয়া পরিবারে আস্থা, উইথ ডিউ রেসপেক্ট, এখন পর্যন্ত আমরা দেখেছি আস্থা ঠিক আছে, কিন্তু কথা হলো আমাদেরকে চিন্তা করতে হবে জিয়া পরিবার অবশ্যই আসতে হবে কিংবা অন্য পরিবার আসতে হবে, কিন্তু আস্থার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা মেনটেন করতে পারছে কিনা এবং প্রক্রিয়াটা আমরা আসলে এস্টাবলিশ করতে পারছি কিনা। বাংলাদেশে ধরেন আপনার জামাত ইসলামের যে রাজনীতি, ধরেন জামাত ইসলামের রাজনীতির অনেকগুলো খারাপ দিক, কিন্তু যদি গভর্নেন্সের দিকে দেখেন, যেটা রৌনক জাহান তার বইয়ে লিখেছিলেন আপনার পলিটিক্যাল পার্টিজ অফ বাংলাদেশ, সেই জায়গায় তিনি কিন্তু একটা দলকে দিয়েছেন যে এরা আসলে এই আপনার প্রসেসগুলো ফলো করে। কিন্তু আমরা কেন তাহলে আপনার মেইন স্ট্রিম বুর্জোয়া দলগুলো সেই প্রসেসটা ফলো করতে পারছে না? আমার মনে হয় সেই জায়গাটা শিখতে হবে, কারণ স্বাভাবিকভাবে আপনি তো জামাত ইসলাম হয়ে যাচ্ছেন না, কারণ জামাত ইসলামের কিছু আলাদা আপনার ইডিওলজিক্যাল বেজ আছে, যেটার উপর ভিত্তি করে চলার কারণে তা সেটা প্রসেসটা মেনটেন করতে সক্ষম হয়েছে। তাহলে আমাদের যেই বুর্জোয়া রাজনৈতিক দল, মানে আপনার মেইন স্ট্রিম রাজনৈতিক দল, যারা আসলে দেশকে পরিচালনা করতে সক্ষম, আপনার সবগুলো স্টেক হোল্ডারসকে, তারা কেন গণতান্ত্রিক প্রক্রিয়াটা মানছে না তাদের দলের ভিতরে? গণতান্ত্রিক চেইন অফ কমান্ড যেটা আছে সেটা কেন পরিবারতান্ত্রিক হচ্ছে? সেখান থেকে বের হয়ে কেন সেটা একটা পরিবার চলে গেলে সে তার অবর্তমানে দলটা কিভাবে চলবে সেই চেইনটা কেন মেনটেন হচ্ছে না? সেই জায়গা শূন্যতাটা পূরণ করার জন্যই আসলে আপনারা বলছেন সেই জায়গা। আমি বলছি মানে আমি একটা সামারিটা হলো, আমি অধ্যাপক ইউনূসের জায়গায় যেখান থেকে শুরু করেছিলাম, আমরা ভবিষ্যতে এরকম আমাদের জেনারেশন থেকে অনেক ব্যক্তি চাই, অনেক ব্যক্তি উঠে আসুক চায়, অনেক নেতৃত্ব উঠে আসুক চায়, অনেক প্রতিষ্ঠান উঠে আসুক চায়, যাদের উপরে বাংলাদেশ নির্ভর করতে পারে। বাংলাদেশ ক্রান্তিকালে যাতে এক ব্যক্তি এরকম অনেক ব্যক্তি তৈরি হোক, কিন্তু সেই ব্যক্তি তৈরি হওয়ার পরিবেশ আছে কিনা বা তৈরি করতে পারছে কিনা বা পারা যাবে কিনা, কি মনে হয় ডক্টর আকিব হোসেন? জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আমি একটু আলাউদ্দিন ভাইয়ের কথাটা অ্যাড্রেস করতে চাই। উনি তিনটি কথা বলেছিলেন, একটি হচ্ছে কি আধিপত্যবাদ, একটি হচ্ছে নিরপেক্ষ ব্যক্তি তৈরি করা, একটা হচ্ছে জিও পরিবার আস্থা। দেখুন, আসলে জিয়া পরিবারের সাথে যদি আপনি শেখ হাসিনার পরিবারতন্ত্র মিলান তাহলে আপনি ভুল করবেন। দেখুন, শেখ হাসিনার পরিবার আমরা এটাও দেখেছিলাম যে তার 14 গোষ্ঠীর কেউ বাদ নাই পার্লামেন্টে যাওয়া বাদ থেকে। আপনি যদি আন্দোলন পার্থ ছাড়া দুনিয়ার সবাই গেছিল এবং মানে খুঁজে খুঁজে বের করেছিলাম আমরা 57 জন, মানে এমন সংরক্ষিত নারীতে কোন কাজের বুয়াকে তারা দিয়ে দিছিল। তো এখন বিএনপির পলিটিক্যাল প্যাটার্নটা আপনি এখন এভাবে যদি হিসাব করেন তাহলে আপনার কাছে খালি চোখে মনে হবে যে এটা আসলে পরিবারতন্ত্র বা ফ্যামিলি ওরিয়েন্টেড, কিন্তু আলটিমেটলি তা না। আপনি যদি খেয়াল করে থাকেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, দুদিন পরে শপথ নেবেন উনি, কিন্তু উনি প্রথমবার মতো উনি সাংবিধানিক পদে যাচ্ছেন। উনি কিন্তু চাইলে 91 সালও নিতে পারতেন, চাইলে কিন্তু 2001 থেকে 6 সাল পর্যন্ত নিতে পারতেন। উনি কিন্তু সেই 1988 সাল থেকে যখন গাবতলী সাধারণ সদস্য পদ থেকে উনি আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। এখন ওনার নেতৃত্ব নিয়ে কিন্তু আপনার দলের ভিতরে কোনো প্রশ্ন নাই, এবং এ ধরনের কথাবার্তাও দলের মধ্যে অনেকে চেয়েছিল, যারা সংস্কারপন্থী তারা কিন্তু অনেকবার চেয়েছিল, কিন্তু ওনার সর্বসম্মতিতেই তিনি দলীয় প্রধান পদে এক্স্যাক্টলি তাই। উনি কিন্তু মানে একেবারেই দলের আস্থা এবং নেতৃত্বের আস্থার জন্য সেটা করেছিলেন। আরেকটা জিনিস আপনাকে আমি বলে রাখি, সেটাও কি তখন বিএনপি কিন্তু যখন 2022 সালে যখন তারা 31 দফা দেয়, সেখানে কিন্তু সে বলেছিল যে কোনো ব্যক্তি 10 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আপনি দেখুন তারেক রহমানের এখনকার যে বয়স, সে বয়সে উনি মানে 10 বছর মানে 2 বার, উনি কিন্তু 3 বা 4 বার প্রধানমন্ত্রী হওয়া পসিবল, কারণ ডক্টর ইউনূসের বয়স 85, তারেক রহমান মিনিমাম 3 থেকে 4 বার হওয়া পসিবল, হিসাব করলাম পসিবল, তাই না? তো এখন সে জায়গা থেকে উনি কিন্তু ধরুন আগামীর নেতৃত্ব কীভাবে তুলে উঠতে হয়, কারণ কিন্তু উনি ওনার সুকন্যা জাইমা রহমানকে, ব্যারিস্টার জাইমা রহমানকে কিন্তু উনি এখন পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে অ্যাডজাস্ট করেছেন এবং তাকে রাজনীতি শেখানোর জন্য চেষ্টা করতেছেন। তার চেয়ে বড় কথা হচ্ছে তাকে রাজনীতিটা কীভাবে মানুষের সাথে ওরিয়েন্টেড হতো, কানেক্ট হতো, সেটা কিন্তু উনি চেষ্টা করতেন। সুতরাং আপনি জিয়া পরিবারের আস্থাটা আছে বলেই জিয়া পরিবার এই ধরনের নেতৃত্ব তৈরি করতে পারে, এবং শুধু তাই না, আপনি বিএনপির মধ্যেও কিন্তু সেই আস্থাটা তৈরি হয়েছে। আরেকটা জিনিস নিরপেক্ষ ব্যক্তি তৈরির ব্যাপারে আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে মানুষ চাইলেও পারে না কেন, দেখুন আমাদের ওই আলাউদ্দিন ভাইয়ের কথার সাথে আমি একমত, আমাদের আপনার কথার সাথে একমত যে এখানে আসলে সামহাও প্রত্যেকেই কোনো না কোনোভাবে পলিটিক্যালি কানেক্টেড। এখন ধরেন আপনি যখন নিরপেক্ষভাবে কাজ করতে যাবেন তখন আপনার কাজটা হয় কারো পক্ষে যাবে অথবা কারো বিপক্ষে যাবে। এখন সেই জায়গা থেকে তার সোশ্যাল রিস্ক বা তার প্রফেশনাল রিস্কটা কিন্তু খুব জরুরি, এবং এই জায়গা থেকে যখন তার পলিটিক্যাল সাপোর্ট পাওয়া যায় না তখন তার জন্য কিন্তু সার্ভাইভ করা খুবই কঠিন। এ কারণে আমরা মনে করি যে বারবারই আমাদের ইনস্টিটিউশনগুলোকে, স্বতান্ত্রিক যে ইনস্টিটিউশনগুলোকে, অটোনোমাস বডিগুলোকে শক্তিশালী করা, এবং আপনার একটা ডেমোক্রেসি এস্টাবলিশ করতে হলে সোসাইটিতে শুধুমাত্র গণতন্ত্র কিন্তু ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না। আপনি ধরেন প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আমরা বারবার বলে আসছিলাম, ধরেন গত 1.5 বছর এগুলো অনেকবার বলা হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে কথাগুলো। ধরেন আমরা যে সংস্কার এতগুলো কথা বলি, আমরা বলি যে 4টা প্যারামিটার যে বডিকে যদি ঠিক করতে পারেন, বাংলাদেশে মোর দেন 50% সমস্যা অটোমেটিক সলভ। এখানে আরেকটা বিষয় আছে আমি যদি আপনার সাথে যুক্ত করতে, সেটা হচ্ছে ভয়হীন সমালোচনা করা। ধরেন আপনি এখন ডক্টর আকিব হাসান, আপনি রাজনীতি নিয়ে কথা বলছেন, এখন আপনি আওয়ামী লীগ যারা পালিয়ে গেছে দেশ থেকে মানে অভ্যুত্থানের কারণে, তাদের পক্ষের ভালো দিকগুলো এখন তুলে ধরলেন বা তাদের পক্ষের বিপক্ষের খারাপ দিকগুলো তুলে ধরলেন। এখন পক্ষের গুলো বললে এখন আপনাকে আওয়ামী দোষর বানিয়ে দেওয়া হবে।
এখন আপনি এনসিপির বিপক্ষে কিছু কথা বললেন বা এনসিপির পক্ষে বলেন, এনসিপির বিপক্ষে গেলে আপনাকে জুলাই এনসিপির বিরোধী বিরুদ্ধে জুলাই বিপ্লবকে আমি ধারণ করছি না বলা হলো। বিএনপি পরিবারতন্ত্রের পক্ষে কথা বলে বা বিপক্ষে কথা বলে আপনাকে জিয়া বিরোধী এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা সত্যকে সত্য নাকে না সেই বলার মানসিকতা কেন তৈরি করতে পারছেন? দুজনের কাছে আমরা উত্তরটা নেব, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি দিতে চাই। দর্শক, আমরা বিরতি নিচ্ছি আমাদের বিশেষ আয়োজন কেমন হলো ভোট যুদ্ধ অনুষ্ঠানে, সাথে থাকুন, ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিশেষ আয়োজন ডিবিসি নিউজের কেমন হলো ভোট যুদ্ধ। আমাদের সাথে আছেন ডাক্তার রাকিব আল হাসান, রাজনৈতিক বিশ্লেষক, এবং সাথে আছেন মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ, তিনি সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এনসিপির। আপনার কাছে আলাউদ্দিন মোহাম্মদ, বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে বিষয়টা হচ্ছে জুলাই সনদ নিয়ে কথা বলছিলাম, এবং তার আগে একটু আগে বলছিলাম যে আমরা কেন ভালো লিডার তৈরি করতে পারি না, আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা সেখানে আছে। তো জুলাই সনদের কথা বলি, সেই জুলাই সনদের কথা আসলে আপনাদের যে এনসিপি যাদের নেতৃত্বের কারণেই গণঅভ্যুত্থান এবং সেখান থেকে একটা জুলাই সনদ তৈরি হয়েছে, সে ব্যাপারে আপনাদের সবচেয়ে বেশি অংশগ্রহণ ছিল, কিন্তু সেখানে আপনাদের স্বাক্ষর নেই বলে বলা হয়। বিষয়টি কেন, কি ব্যাখ্যা করবেন? হ্যাঁ, প্রথমত এই যে একটা প্রপাগান্ডা আমাদের এগেনস্টে চলেছে, বিশেষ করে রাকিব যেটা বললেন যে গত 3 সপ্তাহ ধরে ওনারা নাস্তানাবুদ করে ফেলেছেন। আজকে যেই এই আপনার গণভোট হলো, আপনার গণভোটের মাধ্যমে, গণভোট যেই আদেশের মাধ্যমে হলো, সেই আদেশের দাবি এবং জুলাই সনদকে আইনি ভিত্তির মাধ্যমে এটা জাতীয় জীবনে শুধুমাত্র একটি কাগজে দলিল নয়, এটা একটা শাসনতান্ত্রিক ভিত্তি হিসেবে এস্টাবলিশ করার দাবিতে কিন্তু আমরা তখন বলেছিলাম যে আমরা এইটা যদি না করা হয় আমরা স্বাক্ষর করব না। বাকি সব রাজনৈতিক দল কিন্তু আপনার স্বাক্ষর করে এসেছে, এই সনদে কী হবে না হবে তার কোনো কনসার্ন ছিল না। এবং বেশিরভাগ ক্ষেত্রে আজকে যে সংকটটা তৈরি হবে সনদ এবং ম্যানিফেস্টো, এই যে ডুয়ালিটিকে ঘিরে, এই সংকটের উৎসটা কিন্তু সেখানেই। কারণ তখন তারা মনে করেছে এই সনদ আসলে আপনার লিগালি বাইন্ডিং কিছু হবে না। কিন্তু আমরা এনসিপি দাবি জানিয়েছি অবশ্যই লিগালি বাইন্ডিং না হলে আমরা স্বাক্ষর করব না। আপনি কিসের স্বাক্ষর হবে? আপনি ধরেন একটা কাগজে স্বাক্ষর করেন, 3 দলের রূপরেখার মতো, কদিন পরে দেখা গেলো যে এটা কোনো ভিত্তি নাই, এটা নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই। তখন কিন্তু সরকার বাধ্য হয়ে আপনার এখানে আপনার আদেশ বাস্তবায়ন করলো, আদেশ দিল, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে কিন্তু আপনার এই গণভোট হলো, যে গণভোটে আজকে জয়যুক্ত হয়ে জুলাই সনদ বাস্তবায়নের দ্বার প্রান্তে আমরা আছি। এখন এই ক্ষেত্রে আপনি এনসিপি কোথায় স্বাক্ষর করো না? এনসিপি দাবি করেছে আইনি ভিত্তি না হলে আমি স্বাক্ষর করব না, আইনি ভিত্তি দেওয়া হয়েছে, রেফারেন্ডাম দেওয়া হয়েছে। তখন আসলে এনসিপির এখানে ভূমিকা কি বলেন? এখন রেফারেন্ডামের মাধ্যমে এটা কি জাতীয় ডকুমেন্ট হয়েছে? এটা তো আপনার এখানে সুপ্রিম একটা আপনার রায় হয়ে গেছে, জনগণ রায় দিয়ে দিয়েছে। এখন কি মনে করেন কেউ যদি স্বাক্ষর নাও করে সে কি পারবে জুলাই সনদের বাইরে রাষ্ট্র পরিচালনা করতে? আপনি যেটা বলছেন স্বাক্ষরটা কিসের জন্য হয়েছে? স্বাক্ষর হয়েছে সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছে যে এই বিষয়গুলোতে আমরা একমত, আমরা যদি ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা যাই তাহলে আমরা এই বিষয়গুলোকে বাস্তবায়ন করব। তখন ছিল একটা কমিটমেন্ট, কিন্তু আমরা বলছি না, মৌখিক কমিটমেন্টের কোনো আমরা মূল্য নেই। আমরা কি করতে হবে? আমাদের এখানে গণভোটে দিতে হবে। গণভোটের পূর্বে আমাদের আরেকটা দাবি ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো গণভোটটা হলো লিমিটেড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যে 180 দিনের জন্য একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, এটাতে আপনার আলাপ আলোচনা হবে। এটার জন্য কি করতে হবে? জুলাই সনদ আদেশ জারি করতে হবে। তো সেই আদেশ যখন জারি করা হলো এবং জুলাই সনদে যখন আপনার জনগণ রায় দিল যে ইয়েস আমরা সংস্কারের পক্ষে, তখন কি মনে করেন যে এখন জাতীয় পার্টি তো সাইন করে নাই, জাতীয় পার্টির সিগনেচার, যদি জাতীয় পার্টি কোনোদিন সরকারে আসে তার পক্ষে কি সম্ভব জুলাই সনদ বাস্তবায়ন না করা? অসম্ভব। কারণ কি? গণভোটের মাধ্যমে এটা এখন যে কোনো রাজনৈতিক দল যারা রাষ্ট্র পরিচালনা যাবে তাদের জন্য এটা অব্লিগেশন, এটা কোনোভাবে এটা থেকে বের হয়ে আসতে পারবে না। তা আমি যেটা বলছি সেটা হলো যে আমাদেরকে বুঝতে হবে আদেশের পূর্ব পর্যন্ত যে স্বাক্ষর, এই স্বাক্ষরটা হলো এই আদেশের ভিত্তি। এখন আদেশটা কেন হলো? আদেশটা হলো যে আমরা স্বাক্ষর না জানিয়ে একটা সুপার স্বাক্ষর দিয়েছি। এই স্বাক্ষরটা কি? যে আমরা আদেশ না পর্যন্ত আমরা স্বাক্ষরই করব না। তারপর আদেশ যখন হয়ে গিয়েছে তারপরে কার স্বাক্ষরের কোনো বৈধতা আছে? স্বাক্ষরের কোনো প্রয়োজন আছে? এখানে বিএনপি যদি আজকে বলে যে আমি এই জায়গায় আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি, যেটা তার ম্যানিফেস্টোতে দিয়েছে, আমি এটা বাস্তবায়ন করব না, এটা কি পসিবল? কোনোভাবে পসিবল না। কেন? আপনি যখন গণভোটের মাধ্যমে জনগণ রায় দিয়ে দিয়েছে, আপনার ম্যানিফেস্টো কখনোই গণভোটের রায়ের চেয়ে ঊর্ধ্বে না। গণভোট আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পরের সবচেয়ে বড় রায় হলো গণভোট। পৃথিবীর সব দেশেই রেফারেন্ডামের ভূমিকা এইটাই। এখন জনরায়ের পর তো আপনার ম্যানিফেস্টোর কোনো দাম নাই, জনরায়ের পরে আপনার সিগনেচারেরও কোনো দাম নাই। সো জনরায়টাই হলো এখানে সবচেয়ে বড় আপনার মৌলিক ভিত্তি। সো আপনি যারা বলছেন যে জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করে নাই, তারা একেবারে খুব অর্নামেন্টাল সুপারফিশিয়ালি জিনিসটাকে দেখছেন। এটার সাবস্টেন্সিয়াল ভিত্তি হলো যখন গণভোটের হার জয়যুক্ত হয়েছে
তখন আসলে স্বাক্ষর করা না অর্থাৎ করা আপনাদের কারোর বক্তব্য জন্য কিন্তু স্পষ্ট ভিত্তি নয়, আপনারা বাস্তবায়নে বিশ্বাসী, বাস্তবায়ন হলে তারপরে আপনারা সেটাকে গ্রহণযোগ্য বলে ধরে নেবেন। ডেফিনেটলি। এখন নিশ্চয়ই। আমাদের মূল জায়গাটা হলো রাকিব যে আল হাসান, আমাদের উনি যে কথাটি বললো তার সে যুক্তির পক্ষে আপনার মতামতটা আমরা জানতে চাই আসলে, যে কথাটি বলা হলো দেখুন তারা আসলে- স্বাক্ষর করেনি বলে বলা হচ্ছে। আচ্ছা দেখুন, এনসিপি বলেছিল যে তারা আসলে যখন এটার আইনি ভিত্তি তৈরি করা হবে তখন তারা সাইন করবে, কিন্তু আইনি ভিত্তি তৈরি করার পর যখন এটা সরকারিভাবে আইন হয়ে যায় তখন সাইন না করতে কিছু যায় আসে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন, জিনিসটা হচ্ছে ধরেন একটা সৌজন্যতাবোধ, কার্টেসি। যখন আমরা বলেছিলাম যে এটাতে যখন আমরা সবাই সাইন হলে আমরা সাইন করবো, এবং আমরা যেহেতু 8 মাস ধরে যে আমরা চা বিস্কিট খেয়ে খেয়ে যখন ঐক্যমত কমিশন করলাম, তো সেই জায়গাতে ধরুন আমাদের নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার। তো আমি মনে করি ধরুন এটা আসলে মানে আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়ার জায়গাটা একটা ঘাটতি রয়ে গেছে। তো এটা আসলে তারা মনে করি সাইন করাটা উচিত। কি বলেন ভাই? এইটা তো আপনি নিজে বলেন এটা সৌজন্যতা, কিন্তু এটা তো কোনো মৌলিক না না না, এটা আইন না, তো সাইন করা তো আইন না। আইন না, সেই Sign করা তো আইন সৌজন্যতার না। জায়গাটাকে কেন আপনার একদম ফান্ডামেন্টাল জায়গা নিয়ে আমি যাচ্ছেন? ফান্ডামেন্টাল জায়গা নেই নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন এখানে যদি আপনার আমার মধ্যে যদি একটা মন কষাকষি থাকে তাহলে তো এটা ভবিষ্যতে কার আমাদের সাথে কার মত? বিএনপির সাথে এনসিপি? যে কোনো দলের সাথেই, মানে এটা জামাত আছে এখানে, যারা বিএনপির sign সাথে করেছে। এনসিপির মন কষাকষি তো স্বাক্ষর না করে না। মন কষাকষি হলো কেন বাবা তোমরা এটা গণভোটে নিয়ে গেছো, এখন না, না, তোমার না, নোট অফ ওটা- ডিসেন্টের আর কোনো দাম রইলো না এবং আমাকে ফাইট করতে হবে এখন। এটা একটা কোনো ব্যাপার না। ধরেন বিএনপি তো মেনেই তো এটা সাইন করলো, বিএনপি সাইন করলো, জামাত সাইন করলো, আপনারা তখন ইন্ডিভিজুয়াল ছিলেন, পরবর্তী আপনারা এটা জোটে গেলেন। তো সেটা থেকে আপনারা সাইন করাটা উচিত বলে আমি মনে করি, এটা কার্টেসি। কারণ এটা আমি আইনগত, যেহেতু এটা আইন হয়ে গেছে, তারপরে না, এটা ornamental, সেটাই আমি আমি বলছি। সেটাই বলতেছিলাম। তো যাই হোক, আপনার আরেকটা প্রশ্ন ওই সময় ছিল, আমি একটু তো দিতে পারি না, বিরতি চলে গেলেন। সেটা হচ্ছে আচ্ছা, আপনারা যে- সনদকে নিয়ে আমি কি ওনার একটা রেসপন্ড করতে পারি? নিশ্চয়ই, why not, যে করেন। যেটা Open floor। প্রাতিষ্ঠানিক ভিত্তির কথা বলছিলেন আপনি, আগের যে তর্কে যেটা বলছিলেন যে বাংলাদেশে কেন প্রতিষ্ঠানগুলো চলতে পারে না ঠিকঠাক মতো। এখন একই জায়গায় আমি কিন্তু জিয়া পরিবারে, আমি বলছি যে পারিবারিক কোনো বিতর্কই যাব না, আমি বলছি ফর এক্সাম্পল যে এই পরিবারে আস্থা, কিন্তু আপনি পুরো আলোচনাটা নিয়ে গিয়েছেন যে জিয়া পরিবারে কেন আস্থা রাখতেই হবে, না, আমি এবং এই আলোচনা এবং করি না এবং একবারও। এই আস্থা রাখার এই জন্য আলোচনা কেন একবার করে আপনার নেই। এই জিয়া না, না, পরিবার কেন আস্থাটা আপনার দলে ধরেন কিভাবে পরবর্তী- প্রতিষ্ঠিত করলো, না না, কিভাবে প্রতিষ্ঠা করলো সেটাকে আমি বললাম সেই আর কি। প্রতিষ্ঠান, আমার বিষয়টা হলো সিম্পল, জি, বলুন। যে জুলাই সনদে যেই বিষয়গুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, প্রতিটা বিষয় হলো বাংলাদেশে প্রাতিষ্ঠানিক অবকাঠামো গড়ার জন্য ভিত্তিভূমি। এখন এই ভিত্তিগুলোকে বিএনপি বলছে না, আমরা এই ভিত্তি চাই না। আমরা কিভাবে চাই? আমরা চাই যে যার এক্সিকিউটিভ পাওয়ার থাকবে সেই ঠিক করে দিবে যে আপনার এই প্রতিষ্ঠানগুলোর প্রধান কে হবে, এবং যখন তার মনে হবে যে তার এটা মনোপুত হবে না, তখন এখানে সে নিয়ন্ত্রণ করতে পারবে। এখন জুলাই সনদ যখন আপনার সনদ অনুযায়ী হলে কি হবে, এখানে ভারসাম্য আসবে, পাওয়ার কমে যাবে। Okay, এখন আপনি, না, আমি জাস্ট এটা বলছি যে ভাইয়ের অনুমতি নিয়ে, আমিও তো দিচ্ছি, যে আপনার দ্বিধার প্রশ্ন জায়গাটা দিচ্ছি। হলো আপনি একই সাথে বলছেন প্রতিষ্ঠান দাঁড়াচ্ছে না, প্রতিষ্ঠান উত্তর না দিচ্ছি আমি দাঁড়ানো আপনাকে। বাংলাদেশের সবচেয়ে বড় সংকট। আবার উত্তর দিচ্ছি একই তো। সাথে এমন একটা ক্ষমতা প্রশ্ন আমার কাঠামো, clear তো, আমি উত্তর না, দিচ্ছি। এমন একটা ক্ষমতা সেক্ষেত্রে কাঠামো উত্তরটা আপনি আমরা নিতে চাই। না, না, আমরা এমন জানতে একটা পারি, আপনার ক্ষমতা উত্তরটা নিতে কাঠামোকে চাই আমরা। আপনি সাপোর্ট করছেন, এত যে লম্বা ক্ষমতা প্রশ্ন হলে তো time কাঠামোটা, চলে যাবে, আপনার যে প্রশ্ন ক্ষমতা শুরু করেন। কাঠামোটা উত্তরে বড় হবে। প্রতিষ্ঠানকে গড়ে তোলার জন্য যেই ইথুসগুলো প্রশ্ন আপনার ছোট, উত্তর প্রয়োজন, বড়। সেগুলোকে আপনার সাপোর্ট করছে না। প্রশ্ন এই ছোট, উত্তর বড়। contradiction। আমি দিচ্ছি উত্তর দিচ্ছি। ধরুন বিএনপি 6টি নোট অফ ডিসেন্ট দিয়েছে, জামাত 2টি নোট অফ ডিসেন্ট দিয়েছে। ওনারা কিন্তু জামাত 2টি নোট অফ ডিসেন্ট দিয়ে কোনোদিন কথা বলে না, মানে জামাত যা করবে তাই সই শুদ্ধ, তাই না? এখন আবার জোটে আছে, এখন তো আরো আগে বলবে না, আগামী 1 বছর আরো আগে বলবে না, জোট ভাঙা পর্যন্ত। এখন দেখুন 6টা যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমি 6টা নোট অফ ডিসেন্টকে আমি সমর্থন করি, ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না। কারণ হচ্ছে ধরুন একটা নোট অফ ডিসেন্ট দিয়েছিল বিএনপি উচ্চকক্ষ নিয়ে, যেটা এখন সবচেয়ে বেশি আলোচিত ইস্যু। আমরা মনে করি যে উচ্চকক্ষ আসলে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী হওয়া উচিত। আদারওয়াইজ এটা যদি আপনি সংরক্ষিত নারীর মতো রেডিমেড আপনি করেন, তাহলে এটার আসলে কোনো ভ্যালু দরকার নেই। বাংলাদেশের মতো গরিব রাষ্ট্রে এখন ইকোনমিক ক্রাইসিসের মাঝখানে আরও 100 এমপিকে পালা মানে টু লাক্সারিয়াস, এটা ব্যাপার আমরা বলি। আর উনি যে প্রতিষ্ঠানিক কথাগুলো বলছে, দেখুন আসলে বিএনপি কিন্তু বলে নাই যে আমার সরকারি দল থেকে 5 জন রাখো, বিরোধী দল থেকে 1 জন রাখো। এটা ওনারা দিচ্ছে যে একজন সরকারি দল থেকে থাকবে 1 জন, বিরোধী দল থাকবে 3 জন, সরকারি দল 1 জন, বিরোধী থাকবে 3 জন। বিএনপি এই প্রস্তাব দিয়েছে যে সরকারি দল ইকুয়াল, বিরোধী দল ইকুয়াল। আপনারা যে নিউট্রাল কথা বলছেন, একেবারে নিউট্রাল, মানে ফিল্টারিং এর মাধ্যমে তাদের থেকে আপনারা বরং রাখতে পারেন। তাই মনে করি এটা বেশি গ্রহণযোগ্য হতে পারে। কারণ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানে যে একটা সেন্সে দেখা হয় যে সরকারি দলে যাক না কেন, সে অল্প কিছুতে অজনপ্রিয় হয়ে যায়, কিন্তু যে সরকারি দলে যায় সবাই এটা মনে করে যে সে সবচেয়ে খারাপ লোক, আর যে বিরোধী দল সে সবচেয়ে ফেরেস্তা। এখন আপনি ওই যদি এভাবে হয়, তাহলে কোনো সরকার বাংলাদেশের দেশ চালাতে পারবে না, কোনো সরকার দেশ চালাতে পারবে না। তো এই কারণে বিএনপি এই নোট অফ ডিসেন্টগুলো দিয়েছে। বিএনপি এই স্যাক্রিফাইসটা পর্যন্ত করেছে যে আপনারা ইকুয়াল রাখেন, নিউট্রাল রাখেন। এটা কি কোনোদিন হয়? ধরেন আমেরিকা তো আছে, ধরেন আমেরিকাতে আপনি কি জানেন এটা, যে আমেরিকা যখন প্রেসিডেন্ট চেঞ্জ ইলেকশন হয়, তার পরবর্তী সময় তারা কোনো দেশে যখন অ্যাম্বাসেডর পাঠাতে হয়, সেটা তার সিনেটে পাশ হয়ে আসতে হয়। আপনি দেখেন ট্রাম্প আসার পর থেকে বাংলাদেশে চার্জ ডে অ্যাফেয়ার্স তারা দেশ এইখানকার চালাইছে, যিনি এখন আসছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন, তাকে সিনেটে পাশ হয়ে আসতে হয়েছে। সুতরাং পৃথিবীতে কোনো দেশে একেবারে সহি কোরআন হাদিস অনুযায়ী দেশ চলে না, এটা আপনার সোশ্যাল কালচার দেখে চলতে হয়। বিএনপি অনেক জায়গায় তার সংস্কারের রূপরেখা দিয়েছে। আপনি যদি মনে করেন, আমি তো আগেই বলেছি 10 বছরের যে জিনিসটা স্যাক্রিফাইসটা, এটা তো বিএনপির 2022 সালে তার যে 31 দফা ছিল,
সেটাতে সে উল্লেখ করেছিল, শুধু সেটাতে ছিল যে সে পরপর 2 বার, আর এবার সে এসেছে টোটাল 2 বার। সুতরাং আমি মনে করি যে বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী এবং বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে তারা জনগণের বিজয় হিসেবে তারা উদযাপন করছে এবং তারা বারবার বলছে। আপনি দেখেন এই যে এত বড় একটা বিজয় তাদের 213 আসন তারা জয় লাভ করেছে, তারা কোথাও কিন্তু সেলিব্রেশন করে নাই। এই যে এই কালচারে তাদের যে পরিবর্তন, মনস্তাত্ত্বিক পরিবর্তন, এই জিনিসগুলোকে আমাদের অ্যাপ্রিশিয়েট করা উচিত। এবং আমি এটা বলি, ধরেন বিএনপি সবসময় জনগণের কথা এটাই বলে এবং তারা কিন্তু গত 20 বছর ধরে বারবার একই কথা বলেছে। আমি একটা জিনিস উল্লেখ করি আপনাকে, 2018 সালের নির্বাচনের আগে, রাতের ভোটার ইলেকশনের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিডিও বার্তা বলেছিলেন যে আপনারা সবাই ভোট কেন্দ্রে আসুন, নিজেকে ভোট দিতে হবে, কথা উনি বলেন নাই। কারণ বিএনপি সবসময় জনগণের ভোটাধিকারকে তারা ফিরিয়ে দিতে চায়, অগ্রাধিকার দিয়েছে। সে কারণে আমি মনে করি ধরেন বিএনপির তার যে রূপরেখা দিয়েছে 31 দফা কিংবা 51 দফা ইশতেহার এবং তার যে এবারের যে ইলেকশনের যে ট্রাম্প কার্ডগুলো ছিল, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড, প্রবাসী কার্ড, এগুলো জনগণের মাধ্যমে যে ব্যাপক সারা ফেলেছিল, আমি মনে করি যে তারা বাস্তবায়ন করাটা খুবই চ্যালেঞ্জিং। অসম্ভব কিছু না, আমি কখনোই বলিনি যে অসম্ভব, খুবই চ্যালেঞ্জিং। তো আমি মনে করি যে ধরেন তারা এই 5 বছরে যদি তার 50 থেকে 60% বাস্তবায়ন করতে পারে, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের একটা আমূল পরিবর্তন হবে, বাংলাদেশের প্রাতিষ্ঠানিকগুলো দাঁড়ায় যাবে। আমি প্রাতিষ্ঠানিক ব্যাপার গত টার্মে বলতে চাচ্ছিলাম, একটু বলি আমি আপনাকে। ধরুন আমাদের রাজনীতিটা শুধুমাত্র শুধু রাজনৈতিক পার্টি হিসেবে রাজনীতিটা হয় না, রাজনীতির একটা সোশ্যাল লেন্সে দেখতে হয়, এটা একটা কালচারাল লেন্সে দেখতে হয়, এডুকেশন লেন্সে দেখতে হয়। এখন দেখুন আমরা যদি প্রাতিষ্ঠানিক দিকগুলোকে এবং একই সাথে মিডিয়াকেও যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের বিরাট একটা আমূল পরিবর্তন হবে। ধরুন আমাদের গণতন্ত্রের 4 নম্বর স্তম্ভ বলা হয় মিডিয়াকে। এখন আপনি বলেন যে বাংলাদেশের মিডিয়াকে আসলে পেশাদাররা দায়িত্ব পালন করে? যে মিডিয়া, একই মিডিয়া যে আওয়ামী লীগের আমলে তারেক রহমানকে চোর বাটপার বানাই ফেলছিল, আসামি বানাই ফেলছিল, সে একই মিডিয়া এখন তারেক রহমানের পদদুলি নেওয়ার জন্য সারাক্ষণ ক্যামেরা ফালায় রাখে। তো এটা তো আসলে কখনো মিডিয়ার আচরণ হতে পারে না। আমরা মনে করি ধরেন এই যে তারেক রহমান দেশে ফেরার পরে তারেক রহমান কি পানি খাইছে, পানি খায় নাই, কি শার্ট পরছে, কি শার্ট পরে নাই, এগুলো কখনোই মিডিয়ার আলোচনা হতে পারে না। ধরেন তারেক রহমানের যে ভিশন দিয়েছে উনি, এটাকে নিয়ে ক্রিটিক করতে পারেন। বাংলাদেশের বাস্তবতা সেটা পসিবল কিনা, পসিবল হবে কিনা, এটা নিয়ে আপনারা ক্রিটিক করতে পারেন, আলোচনা করতে পারেন, পরিসংখ্যান নিয়ে আলোচনা করতে পারেন। মিডিয়াগুলো এভাবে হওয়া উচিত। পৃথিবীতে প্রত্যেকটা দেশের মিডিয়ার বড় বড় ব্যবসায়ী গ্রুপ থাকে, আপনার আমেরিকাতেও আছে, ইউরোপেও আছে, কিন্তু কখনোই বৃষ্টি যেদিকে ছাতাও সেদিকে এই লেভেলের মিডিয়া বাংলাদেশে কোথাও হয় না। এই কারণে ধরেন বাংলাদেশের গণতন্ত্রটা স্টেবল হয় না, সাস্টেনেবল হয় না। তো আমি মনে করি যে ধরেন এটা আপনাদেরও দায়িত্ব নেওয়া উচিত এবং আমাদের এই নতুন বাংলাদেশে মিডিয়া তার একটা অবাধ বিস্তার কাজ করতে পারে। মিডিয়ার ক্ষেত্রে আমি আরেকটা আপনার সাথে যোগ করতে চাই। আপনার মনে আছে 2001 থেকে 6 সাল পর্যন্ত তারেক রহমানকে খালেদা জিয়াকে নিয়ে কার্টুন আঁকা হতো প্রথম আলো প্রথম পেজে, এবং তারা এটা খুব এনজয় করতো। তারা কখনোই, যিনি কার্টুন আঁকতেন, কার্টুনের শিশির ভট্টাচার্য, তিনি নিজে একটা ইন্টারভিউতে বলেছেন যে তিনি হাসিনার আমলে কার্টুন আঁকতে গিয়ে বা বিভিন্ন ক্যারিকাচার আঁকতে গিয়ে তিনি যে পরিমাণ হুমকির মুখে পড়েছেন, বিএনপি আমলে এটা পড়ে না, তার নিজের সাক্ষাৎকার এটা রয়েছে। সুতরাং বিএনপি, আমি মনে করি যে বিএনপি সবসময় ফ্রিডম অফ স্পিচে তারা বিশ্বাসী এবং তারা এটাতে সবসময় তারাকে ধারণ করে, অন্ত থেকে ধারণ করে। বুঝতে পেরেছি আগামী বাংলাদেশে আমি মনে করি যে তারা এই জিনিসটা খুব ভালোভাবে এস্টাবলিশ করে। নিশ্চয়ই। এবং সংক্ষেপে আপনার কাছে, আপনারা নিশ্চয়ই যদি যেহেতু বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, জামাত জোট আপনার বিরোধী দলে থাকবে এবং সেই বিরোধী দলে থেকে আপনারা সরকারি দলকে কিভাবে প্রেসারে রাখবেন সংক্ষেপে? না, আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতি চাই এবং আমরা চাই যে একটা ফাংশনাল পার্লামেন্ট এখানে হোক, এখানে কথায় কথায় রাজপথে যাওয়ার সংস্কৃতিটা আপনার বন্ধ হোক, এখানে যথাসম্ভব পার্লামেন্ট ডিবেটের মাধ্যমে সরকার এবং বিরোধী দল সিদ্ধান্ত নেবে এবং জাতি দেখবে, এবং এরকম যে টক শো আছে যেগুলো আপনার এখন সিভিল স্পেসগুলো আছে, সেই স্পেসগুলোকে আরও বেশি স্বাধীনতা দেওয়া হোক, সেটা আমরা প্রত্যাশা রাখি। এবং আমরা এটা অন্তত সরকারের কাছে এই প্রত্যাশাটা রাখি যে তারা দীর্ঘদিন ধরে মজলুম ছিল বাংলাদেশে। খুবই দারুণ একটা কথা বলেছেন, ডিবেটটা সিভিল স্পেসে হওয়া উচিত, রাজপথে নয়, জনগণের দুর্ভোগ করে নয়। আমি আপনার এই কথাকে অত্যন্ত সাধুবাদ ভাবে জানি এবং এই জিনিসগুলো আসলে তৈরি হোক এবং রাজনৈতিক সৌন্দর্যটা বৃদ্ধি পাক। যেমন আমরা দেখছি যারা পরাজিত হয়েছে বা যারা বিজয়ী হয়েছে আনন্দ মিছিল না করে পরাজিতদের বাড়িতে গিয়ে তাদের সাথে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। যেমন তারেক রহমান বললো কালকে ডক্টর শফিকুর রহমানের বাসায় যাবেন, তারপর এনসিপি নাহিদ ইসলামের বাসায় যাবেন। আমরা চাই এই সংস্কৃতিগুলো বিল্ড আপ হোক এবং দেশে সুস্থ সুন্দর গণতান্ত্রিক চর্চার উন্মেষ ঘটুক এবং নাগরিক দুর্ভোগ কমে। আসলে নাগরিকরা কিন্তু খুবই কষ্ট আছে, সেই কষ্টের অবসানটা ঘটুক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের কেমন হলো ভোট যুদ্ধ বিশেষ আয়োজনে এসে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক, ডিবিসি নিউজের বিশেষ আয়োজন কেমন হলো ভোট যুদ্ধ এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কঠিন তেল চর্বিযুক্ত কড়া দাগের জন্য ব্যবহার করুন লেমন পাওয়ার সমৃদ্ধ এক্সপার্ট ডিশওয়াশ বার। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট